আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের কাঁচা কথায় সমাজ অস্থির, বললেন জামায়াত আমির। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা চাকরি হারাবে, হবে মামলা, জানালেন আইনমন্ত্রী। দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে, মন্তব্য জোনায়েদ সাকির। অবশেষে পদক পাচ্ছেন কবি মোহন রায়হান, হস্তান্তর 2 মার্চ। পাবনায় দাদি নাতনির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা নাতনিকে ধর্ষণের পর হত্যা। পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন ঝুঁকিতে, জয় না জিততেই হবে নির্দিষ্ট ব্যবধানে। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত 25 ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি দেন। এছাড়াও জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে তার স্ত্রী ও সন্তান সহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শাসক দলের কয়েকজন মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলেছে এবং তা অপরাধকে উস্কে দিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কিভাবে, প্রশ্ন করেন তিনি। বিরোধী দলীয় নেতা হিসেবে তার প্রথম সিলেট সফরে গতকাল সাংবাদিকদের তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, মানুষের ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় সরকারকে যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, শাসক দলীয় কেউ যেন অপরাধীদের পক্ষ না নেন বা দায় এড়িয়ে না যান। সদিচ্ছা থাকলে সমাজে ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, কোনো সরকারি দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে। আজ সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করবে। মামলার জট আমাদের দেশে একটা প্রকট সমস্যা, সেটাকে নিরসন করতে যা যা করতে হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে 133টি অধ্যাদেশ জারি করেছেন, তার প্রত্যেকটি পেশ করা হবে। দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে, এরা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আমরা যেমন জাতীয়তাবাদী ফ্যাসিবাদ মোকাবেলা করেছি, তেমনি ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না। তিনি বলেন, এই দেশ আমাদের সকলের, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। আমি এবং আমার সরকার যা ওয়াদা করেছি পর্যায়ক্রমে সবকিছুই পূরণ করা হবে। স্থগিত থাকা কবি মোহন রায়হানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে আগামী 2 মার্চ। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কবি মোহন রায়হানকে 2026 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিক এই পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত 27 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে 2026 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী 2 মার্চ বেলা 11টায় বাংলা একাডেমিতে তাকে এই পদক প্রদান করা হবে বলেও জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
পাবনার ঈশ্বরদীতে দুটি আলাদা স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বাড়ি থেকে দাদির এবং পাশের সর্ষেক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর নাতনিকে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজনের ভাষ্য, নিহত বৃদ্ধার ছেলে ঢাকায় কাজ করেন। বাড়িতে দাদি ও নাতনি থাকতেন। গতকাল শুক্রবার রাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নার শব্দ শোনা গিয়েছিল। এ সময় কয়েকজন প্রতিবেশী ঘর থেকে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা নিজেদের ঘরে ফিরে যান। আজ সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে দাদির মরদেহ দেখতে পান। নাতনিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পাশের একটি সর্ষে ক্ষেতে কিশোরীর মরদেহ দেখেন বলে স্থানীয় লোকজনের ভাষ্য। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে দুর্বৃত্তরা মধ্যরাতে কিশোরী নাতনিকে তুলে নেওয়ার চেষ্টা করলে দাদি বাধা দেন। এ সময় দাদিকে হত্যা করা হয়। এরপর কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়ায় সম্ভাব্য যৌন নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন এখনও সীমিত ও জটিল সমীকরণের উপর নির্ভর করছে। সুপার 8-এর গ্রুপ 2 থেকে শেষ 4-এ উঠতে হলে আজ সন্ধ্যা 7:30 শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে কেবল জয় নয়, নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এই পর্যন্ত গ্রুপ 2 থেকে 3 ম্যাচে 3 জয় নিয়ে 6 পয়েন্ট অর্জন করেছে ইংল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ড 3টি ম্যাচে শেষ করেছে 3 পয়েন্ট নিয়ে। পাকিস্তান 2 ম্যাচে কেবল 1 পয়েন্ট সংগ্রহ করেছে এবং নেট রান রেট 0.461। শ্রীলঙ্কা ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আগে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত 64 রানের ব্যবধানে জিততে হবে, আর আগে বোলিং করলে 13 ওভার 1 বলের মধ্যে লক্ষ্য তাড়া করতে হবে। এই ধরনের বড় ব্যবধানে জয় এই আসরে পাকিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। আজ ইফতারের সময় সন্ধ্যা 6:09। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।